হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আদাব, সকলের উপর শান্তি বর্ষিত হোক। স্বাগত জানাচ্ছি টেন্ডু স্কুলের পক্ষ থেকে আরো একটি নতুন ম্যাথমেটিক্স ক্লাসে। সবাই কেমন আছো, কোথা থেকে দেখছো, একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। যারা যারা আমার সাথে জয়েন হয়েছো প্লিজ জানিয়ে দাও যে আমাকে ঠিক মতো দেখতে পারছো কিনা, আমার পিছনে বোর্ডটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা। দেখো তো, বোর্ডটা কি সম্পূর্ণভাবে দেখা যায়? বোর্ডটা দেখা যাচ্ছে কিনা আমরা একটু লেখার চেষ্টা করি, লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় কিনা আমাকে একটু জানিয়ে দাও তো সবাই। একটু লিখি আমরা। আরে সেই লেখা কিন্তু সেই হচ্ছে, তাই না? সো কি অবস্থা সবার? আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি।
ওকে, সো এখন আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? দেখি তো আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা দেখি তো, একটু বলো তো। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা। আমাকে একটু জানিয়ে দাও তো সবাই। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড কি একদম ঠিক আছে এখন? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক কি ছিল বলো তো? আজকে আমাদের ক্লাসের টপিক ছিল কয়েকটা বিষয়। সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে আমরা মূলদ সংখ্যাকে প্রকাশ করব। ওকে, মূলদ এবং অমূলদ, প্রথমে আমরা এই দুইটা জিনিস একটু শিখি। সো আমি ফার্স্টে লিখি যে মূলদ বলতে কি বোঝাচ্ছে। মূলদ বলতে কি বোঝাচ্ছে এটা আমরা একটু বুঝি। আচ্ছা, আমরা কি কেউ বলতে পারবে মূলদ সংখ্যার, কেউ কি আমরা এখনো ক্লাসে পড়েছি বা আমরা কি জানি মূলদ সংখ্যার কিছু উদাহরণ কি কেউ আমাকে দিতে পারবে? আমাকে একটু মূলদ সংখ্যার কয়েকটি উদাহরণ দাও তো, কয়েকটা সংখ্যা দাও যেগুলো আসলে মূলদ সংখ্যা, তোমার মনে হচ্ছে এগুলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার কিছু উদাহরণ আমাকে দাও তো। মূলদ সংখ্যার কিছু উদাহরণ আমাকে দাও তো। আমি এখনো পাচ্ছি না কিন্তু মূলদ সংখ্যার উদাহরণ কি কেউ আমাকে দিতে পারবে এখন? মূলদ সংখ্যার উদাহরণ? আচ্ছা, জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা জি না, নাম্বারগুলো বলো যে এটা 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 মূলদ সংখ্যা। কয়েকটা সংখ্যার উদাহরণ আমাকে দাও মূলদ সংখ্যার, আমরা কি জানি? আচ্ছা, এই যে আমাকে জারিফ বলেছে 25, মিম বলেছে 4, তারপর আর কি আছে 9, ওকে 10, 10, 9, 25, 4। খুব চমৎকার কয়েকটা সংখ্যার আমরা পেয়েছি যেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কি কি পেলাম? 25 পেয়েছি, 4 পেয়েছি, 10 পেয়েছি। ইংরেজিতেই লিখলাম, তোমরা যেভাবে লিখেছো। ওকে, সো আরেকটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার উদাহরণ কি কেউ আমাকে দিতে পারবে? অমূলদ সংখ্যার উদাহরণ কেউ কি আমরা জানি অমূলদ সংখ্যা কি কি হতে পারে? অমূলদ সংখ্যা কি কি হতে পারে বলো তো? আচ্ছা, খালিদ খালিদ শাফিউল্লাহ লিখেছে না, অমূলদ সংখ্যা সে জানে না। আচ্ছা, কেউ যদি জেনে থাকি তাহলে 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 সেগুলোর উদাহরণ আমরা দিই। আচ্ছা, যেমন সুমাইয়া সাইমন লিখেছে 0.733333। ওকে, 0.733333, তাহলে এইটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা সুমাইয়ের উত্তরটা নিলাম। আর কেউ কি পারতেছি অমূলদ সংখ্যার উদাহরণ দিতে? দিতে পারবো আমরা অমূলদ সংখ্যার উদাহরণ? চলতেই আছে তাই না? আচ্ছা আচ্ছা, ফায়ুজা আবিদা আমাকে উত্তর দিয়েছে 2.55555। তারপর হচ্ছে 2 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, আরেকটা লিখি আমরা। ফায়ুজা আবিদার কাছ থেকে পেলাম 2.55555, চলতেই থাকবে তাই না? আচ্ছা ঠিক আছে, সো আর কি আছে, 1 2 3, এগুলো কি অমূলদ সংখ্যা? এগুলো কিন্তু অমূলদ সংখ্যা নয়। আচ্ছা, সো আমরা মোটামুটি অনেকজন জানি, অনেকজন না জানি, কেউ কেউ আবার অন্ধকারে ঢিল মারছি যে একটা হইলেই তো হইলো, একটা সংখ্যা বলে দেখি, হইতেও তো পারে, হয়েও যেতে পারে তাই না? সো আমরা একটু রিক্যাপ নেই, হ্যাঁ, যারা আমরা ক্লাসে এর আগে করেছি বা জানি তারা তো জানি, যারা জানি না তাদের জন্য একটা ভালো হয়ে যাবে। সো আমরা যদি একটু রিক্যাপ নেই, মূলদ এবং অমূলদ সংখ্যা হওয়ার জন্য কয়েকটি শর্ত প্রয়োজন। কি প্রয়োজন? কয়েকটি শর্ত প্রয়োজন। সো মূলদ হওয়ার জন্য প্রথমত কয়েকটি শর্ত লাগবে। মূলদ বলতে বোঝায় যে এই পৃথিবীতে এক্সিস্ট করতেছে বেশিরভাগ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। সো মূলদ সংখ্যার মধ্যে কি কি থাকবে? যদি 1 নম্বরে যদি সংখ্যাটা
কিরকম হয়? 1 নম্বরে আমি দিই যদি সংখ্যাটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা হয়। কি বললাম? পূর্ণ স্বাভাবিক সংখ্যা। সেটা কি? সেটা হবে মূলদ সংখ্যা। আচ্ছা, ওকে। 2 নাম্বার কি হতে পারে? 2 নাম্বার এটা হইতে পারে যে, আচ্ছা পূর্ণ স্বাভাবিক সংখ্যা কি? যেরকম ধরো 2 কিংবা 3 কিংবা 4, হ্যাঁ, যেগুলো কি বড় বড় পূর্ণ সংখ্যা, 0, 9 কিংবা 99, পূর্ণ একদম পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি আমরা। আচ্ছা, আর কি কি হইতে পারে? আর একটা হইতেছে ভগ্নাংশ। কি? ভগ্নাংশ। তবে সেই ভগ্নাংশ কি হতে হবে? অবশ্যই তাকে কি p/q এই ফর্মুলাতে আমরা কি করতে পারবো? প্রকাশ করতে পারবো। সো ভগ্নাংশ কেমন হতে পারে? 1/2, 3, 2, 5, তারপর কি হতে পারে? 6/7, তারপর কি হতে পারে? 7/9। এগুলো সবই কি ভগ্নাংশ, তাই না? সো এই ভগ্নাংশগুলো কি হতে পারে? মূলদ সংখ্যা হতে পারে। 3 নম্বরে আর একটা বিষয় হতে পারে, যদি সংখ্যাটি দশমিক সংখ্যা হয়। সো দশমিক সংখ্যা বলতে কি বোঝায়? দশমিক সংখ্যা বলতে কি বোঝায়? একটা দশমিক থাকবে, যেমন ধরো 2.5 কিংবা ধরো 3.4 বা ধরো হইতেছে 7.6। ঠিক আছে? সো সবগুলো সংখ্যার মধ্যেই দেখো কি আছে? একটা করে দশমিক আছে, তাই না? সো দশমিক যে সকল সংখ্যা আছে সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যা হতে পারে। এখন চিন্তা করে দেখো, এইখানে কিন্তু কোনো কিছু বাদ নাই। আর একটা জিনিস মূলদ হতে পারে। কি মূলদ হতে পারে? একদম 4 নম্বরে মনে রাখবা, সেটা হচ্ছে বর্গ সংখ্যার মূল। মানে হচ্ছে কোনো একটা বর্গ সংখ্যা যদি হয়, সেই বর্গ সংখ্যার মূল বা বর্গ সংখ্যা নিজেও কি একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা হিসাবে গণ্যিত হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি কি বুঝলাম? যদি কোনো বর্গ সংখ্যার মূল, যেমন বর্গ সংখ্যার মূল বা বর্গ সংখ্যা নিজে, যেমন কি ধরো 2, কার বর্গমূল? 4-এর বর্গমূল হচ্ছে 2, বা 25-এর বর্গমূল কি? 5, তারপর কার বর্গমূল? ধরো 3 কার বর্গমূল? 9-এর। সো এরকম বর্গ সংখ্যার মূল যদি হয়, তাহলে সেই সকল মূলও কি হবে? মূলদ সংখ্যা হিসাবে গণ্য হবে। সো এই যে বক্সটা আমি বানালাম, এইটার বাইরে এই কয়জন, এই 4টা টাইপ, এই 4টা টাইপের বাইরে যদি অন্য কোনো সংখ্যা আসে, সেই সংখ্যাকে আমরা বলে দিব অপয়া, অমূলদ। কি বলে দিব? অমূলদ। কেন বলবো অমূলদ? কারণ সেই মূলদের এই ক্রাইটেরিয়া বা এই যে আমরা এখানে বলে দিছি যে এটা 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 ভাই হওয়া লাগবে, এই শর্ত পূরণ করেনি। সো মূলদের যদি এই কয়েকটা শর্ত পূরণ না করে, বা ওই সংখ্যাগুলো যদি ধরো এগুলার মধ্যে না পড়ে, 1 নম্বরে পূর্ণ স্বাভাবিক সংখ্যাও হইল না, কোনো ভগ্নাংশও হলো না, কোনো দশমিকও হলো না, আবার কোনো বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যার মূলও হলো না, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? আমরা বলে দিব অমূলদ সংখ্যা। সো অমূলদ সংখ্যা উদাহরণ কি হইতে পারে? সবসময় মনে রাখবা, অমূলদ সংখ্যাগুলো হচ্ছে কি সবসময় চলতেই থাকে, যেটার আর কোনো শেষ হয় না। যেমন ধরো কি অমূলদ সংখ্যার উদাহরণ কি হতে পারে? অমূলদ সংখ্যার উদাহরণ যেমন আমরা পেয়েছিলাম না, 2.3333। দেখো এটা আলটিমেটলি চলতেই আছে। বা ধরো আমাদের পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু কত বলো? সো ওই যে পায়ের ভ্যালু যেটা, সেটাও কি, সেটা কিন্তু কি চলতেই থাকে, তাই না? সো যেই সংখ্যাগুলো কি আলটিমেটলি চলতেই থাকে, শেষ হয় না, এই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়? বলা হয়ে থাকে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয়ে থাকে কি অমূলদ সংখ্যা। তারপর যদি তুমি হচ্ছে 2 এর রুট ওভার করো বা 2 এর বর্গমূল নির্ণয় করতে চাও, দেখো 2 কিন্তু কোনো বর্গ সংখ্যা নয়, সে কি? সে 4-এর বর্গমূল, তাই না? 4-এর বর্গমূল হচ্ছে 2, এই জন্য আমি এখানে 2 লিখেছি। কিন্তু তুমি যদি 2-এর আবার বর্গমূল বের করতে যাও, ভাই সেটা কিন্তু তুমি আর শেষ করতে পারবে না। দেখবা তুমি বর্গমূল বের করেই যাচ্ছ, অঙ্ক করেই যাচ্ছ, খাতা শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু 2-এর বর্গমূল আর বের হওয়া শেষ হবে না। অর্থাৎ এটা চলতেই থাকবে। সো যদি কোনো সংখ্যা
চলমান হতে থাকে এবং চলতেই থাকে চলতেই থাকে, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত। তো সেই সংখ্যাগুলোকে আমরা কি বলে দিব? আমরা বলে দিব অপয়া, অযোগ্য, একদম এক কথায় হচ্ছে অমূলদ সংখ্যা, যারা এই মূলদের মধ্যেই পড়লো না। বুঝাইতে পারছি? এখন আমাকে সবাই বলো বলো আচ্ছা, পাই হচ্ছে আমরা যখন বৃত্তের অঙ্কগুলো করব, তোমরা তো 7-এ, তোমরা তো ক্লাস 6-এ বা 5-এ করে আসছো, আমরা পড়ছি না বৃত্তের বর্গমূল বা বৃত্তের বৃত্তের ধরো হইতেছে ক্ষেত্রফল বের করছি, কি করছি? পাই আর স্কোয়ার, মানে কি তার যেই বৃত্তে যে বের করতে থাকি আমরা বর্গ বর্গ ক্ষেত্র বের করার সময় কি আমরা পায়ের ব্যবহার করেছি। সো পায়ের ভ্যালু একটা আছে, আমাকে কেউ পায়ের ভ্যালুটা বলতে পারে? আমাকে কেউ কি পায়ের ভ্যালু বলতে পারবে? কারোর পায়ের ভ্যালুটা জানা আছে? এই যে আমাকে শিহাব উত্তর দিয়েছে 3.1416, কিন্তু এটা কিন্তু এখানে শেষ হয়ে যায় না, ঠিক আছে? 3.1416, এরপর এটা চলতেই থাকে। সো একটা জিনিস যখন চলতেই আসে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। কিন্তু যেটা শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। সো মূলদ সংখ্যার মধ্যে আপাতত সবগুলোই পড়ে, যেমন স্বাভাবিক সংখ্যা 2 3 4 5 0 9 10 99, এগুলো মূলদ সংখ্যা, এরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, যারা পূর্ণ নয়, যারা ভেঙে ভেঙে আছে, ভগ্নাংশ, ভগ্নাংশ কি হতে পারে? 1-এর 2, 3-এর 2 5, 6-এর 7, 7-এর 9, হ্যাঁ হ্যান তেন যা যা আছে এদেরকেও আমরা মূলদ বলে দিব, সমস্যা নাই। দশমিক যাদের আছে যেমন 2.5, 3.4, 7.6, এদেরকেও আমরা কি বলবো? মূলদ বলবো, কোনো সমস্যা নাই, যতক্ষণ না পর্যন্ত এরা দশমিক দেওয়ার পরে কি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। চলমান জিনিস না হইলেই, যদি ভাই দশমিকের পরে একটা দুইটা সংখ্যার পরে শেষ হয়ে যায়, তাহলে এটা কি? এটা দশমিক হিসাবেই মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। লাস্ট হচ্ছে কোনো বর্গ সংখ্যার মূল, যেমন কি, যেমন ধরো 25-কে তুমি যদি মূল করো, ঠিক আছে, 25 একটা সংখ্যা, এটার মূল কি হবে? এটা বর্গ সংখ্যা 25, এটার মূল কি? এটার হচ্ছে মূল হচ্ছে 5। সেই 5 কিন্তু কি, 5 কিন্তু আবার কি হয়ে গেল? একটা স্বাভাবিক সংখ্যাই হয়ে গেল, তাই না? সো এই ক্ষেত্রে এই 25 বর্গমূল বা কোনো বর্গ সংখ্যার মূলও কি হবে? তোমার মূলদের মধ্যেই পড়বে। বুঝাতে পেরেছি? সো আমাকে এখন একটু বলো তো যে সবাই বুঝতে পেরেছি কিনা, সবাই বুঝতে পেরেছি কিনা এটা আমাকে একটু বলো তো। সবাই কি ক্লিয়ার? আমরা কি পরীক্ষায় যদি মূলদ এবং অমূলদ কোনটা বের করতে বলে, আমরা কি সবাই বের করতে পারবো? সবাই একটু আমাকে বলো যে মূলদ সংখ্যা না আর অমূলদ সংখ্যা যদি আমাদেরকে দিয়ে দেয়, আমরা আলাদা করতে পারবো কিনা যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। এই তো আবিদা পারবে, লিবা পারবে, সাফওয়ান পারবে, তারপর আবির পারবে, খুরশেদ পারবে, বাবু পারবে, নাইস। সো সো আমরা কিন্তু সবাই এটা বের করতে পারবো। আচ্ছা, সো আমরা যদি এটা বের করতে পারি, হাউ অ্যাবাউট আমি তোমাদেরকে কয়টা করতে দেই এবং আমাকে করে করে তোমরা বলবা যে কোনটা মূলদ আর কোনটা হচ্ছে অমূলদ, ঠিক আছে? সো আমরা একটু ট্রাই করে দেখি। এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেহেতু আমরা এটা একদম মুছে দিচ্ছি, নেক্সটে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সো আমি তোমাদের একটা করে সংখ্যা দিই, যেমন ক নাম্বারে দিলাম 537। আচ্ছা, খ নাম্বারে দিলাম √144, গ নাম্বারে দিলাম 3,
ঘতে দিলাম 5/2 আর তোমাদেরকে একটা একটা করে বলতে হবে যে এইখানে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ। প্রশ্ন হচ্ছে যে নিচের সংখ্যাগুলো থেকে তোমাকে মূলদ এবং অমূলদ নির্ণয় করতে হবে। কি বললাম? মূলদ এবং অমূলদ নির্ণয় করো, মূলদ বা অমূলদ নির্ণয় করো। আমাকে একটু বলো তো যে 1 নাম্বার বা ক নাম্বার সংখ্যাটি মূলদ নাকি অমূলদ? আমাকে একটু বলো যে ক নাম্বারটি মূলদ না অমূলদ। আমার লেখা খুবই সুন্দর, কেউ না বুঝতে পারলে আরেকবার আমাকে বলবা যে আপু একদম বুঝতে পারতেছি না। আমি চেষ্টা করব আরেকটু সুন্দর করে লেখার, যাতে তোমরা একটু বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে প্রশ্ন হচ্ছে, এটা আমাদের প্রশ্ন যে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। সো তুমি ফার্স্টে আমাকে বলো যে ক নাম্বার মূলদ হবে নাকি অমূলদ হবে? ক নাম্বার মূলদ হবে নাকি অমূলদ হবে? এই যে আমাকে তানভীর উত্তর দিয়েছে ক নাম্বার অমূলদ। তারপর হচ্ছে আর কি উত্তর দিয়েছে আমাকে, লানিকা ইশিকা উত্তর দিয়েছে ক নাম্বার অমূলদ। আচ্ছা, নাহিদ আবার বলেছে মূলদ, তারপর আলামিন বলছে অমূলদ, তারপর সাদিয়া, নিশাত, আরশিদা, অনেকে আমাকে উত্তর কি দিচ্ছ? অমূলদ। যারা যারা আমাকে উত্তর দিয়েছ অমূলদ তাদেরকে বলতেছি খুবই দুঃখ আছে কপালে। দেখো, আমাদের যে মূলদের কথাটা বলছিলাম, মূলদের প্রথম শর্ত কি ছিল বলো তো? মূলদের প্রথম শর্ত ছিল না, আচ্ছা আমরা এখানে আরেকবার লিখে রাখি, মূলদের প্রথম শর্ত কি ছিল? মূলদের প্রথম শর্ত ছিল যে স্বাভাবিক পূর্ণ সংখ্যা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা হলে তাকে আমরা মূলদ বলবো, তাই না? সো এইখানে ক নাম্বারে তোমরা যে বলছো এটা অমূলদ, কিভাবে বলছো? দেখো 537 একটা স্বাভাবিক সংখ্যা, এবং কি এটা এটা একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ না, এটা কোনো দশমিকও না, এর মধ্যে বর্গমূলকে বের করতে বলে নাই। সো এটা তো একটা স্বাভাবিক সংখ্যা। সো ক নাম্বারে যারা বলেছো যে অমূলদ তারা খুবই ভুল উত্তর দিয়েছো। তাড়াতাড়ি যে চোখ ধুয়ে আসো, কারণ চোখে ঘুম নিয়ে অঙ্ক করলেই এরকম ভুলভাল উত্তর দেয় মানুষ, ঠিক আছে? সো এটার কি হবে? এটার উত্তর হবে মূলদ। কি হবে এটার উত্তর? এটার উত্তর হবে মূলদ। 1 নাম্বার বা ক নাম্বারের উত্তর হবে মূলদ। আচ্ছা, আর কোনো কালার নেই, ঠিক আছে, আমরা নীলটা লিখি। কি হবে এটা? এটা হবে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমাকে খ নাম্বার বলো, ঠিক আছে? এবার কিন্তু চোখ ধুয়ে আসতে হবে, এবার কিন্তু ভুল অ্যান্সার দেওয়া যাবে না, ঠিক আছে? খ নাম্বারটা আমাকে বলো যে খ নাম্বার কি হবে? খ নাম্বারটা কি হবে বলো তো আমাকে। আচ্ছা, অনেকে আমাকে একসাথে অনেকগুলো উত্তর দিয়েছে, একসাথে অনেকগুলো উত্তর দিলে আমার একটু পড়া সমস্যা হয়ে যাচ্ছে। তো একটা একটা করে উত্তর দিই, আমরা একটা একটা করে যাই। হ্যাঁ, খ নাম্বার কি হবে বলো তো? আচ্ছা, খ হচ্ছে মূলদ। আচ্ছা, দীপা বলছে ক অমূলদ, আবার ভুল বলছি আমরা, দীপা মূলদ বলে দিয়েছি, দেখো মূলদ সংখ্যা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, খ হচ্ছে মূলদ। তাসফিয়া বলেছে, তারপর আবিদা বলেছে মূলদ, তারপর আর কে বলতে পারছি আমরা? আচ্ছা, সামিউল বলছে মূলদ, তারপর তানহাও বলছে মূলদ, দেন সামিয়া, উম্মে, সোমা, তাসফিয়া, তারপর সায়ান, সবাই আমরা মূলদই বলছি। ওকে, সো আমরা খ নাম্বারটা একটু দেখি। খ নাম্বারে কি ছিল? খ নাম্বারে একটা সংখ্যা দেওয়া আছে, এটার বর্গমূল করতে বলছে। একটু চিন্তা করে দেখো যে 12 যেই সংখ্যাটা আছে, এইটার যদি বর্গ করো তাহলে কি আসে জানো? তাহলে আসে 144। 12 গুণন 12 মানে কি? 12 যদি তুমি বর্গ করো, 12 বর্গ করলে কি আসবে? 144 আসবে। এবং 144কে তুমি যদি আবার বর্গমূল বের করতে যাও, 12ই ফেরত পাবে। সো 12 ডেফিনেটলি একটা স্বাভাবিক সংখ্যা। সো যেহেতু 12 একটা স্বাভাবিক সংখ্যা, তাই 144-এর বর্গমূল বা 12, এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটাও কিন্তু স্বাভাবিক সংখ্যাই হবে। তাহলে এটা কি? এটাও কিন্তু মূলদ। সো যারা আমাকে বলেছিলে যে খ নাম্বার মূলদ, তারা আমাকে সঠিক অ্যান্সার দিয়েছো। কারণ কি? কারণ আমরা জানি যে স্বাভাবিক পূর্ণ সংখ্যা যা হয় সেই সংখ্যাগুলো কি হয়?
দুঃখিত, একটু ঠান্ডা লেগেছে আমার। এই স্বাভাবিক সংখ্যাগুলো কি হয়, সেই স্বাভাবিক সংখ্যাগুলোই হয়ে যায় মূলদ সংখ্যা। আচ্ছা, এখন প্রশ্ন হলো গ নাম্বারটা কি হবে? প্রশ্ন হলো গ নাম্বারটা কি হবে বলো তো, গ নাম্বার কি হবে? দেখি তো কারা পারে। গয়ের উত্তর দে। আচ্ছা, আবিদা আমাকে দিয়েছে গয়ের উত্তর অমূলদ। তারপর আর কে কে দিয়েছে দেখি? গ অমূলদ, কে বলছে এটা? আচ্ছা, উম্মে আইমান। তারপর আর কে বলছি আমরা? নাজিফাও বলছে। আচ্ছা, নিশাতের মনে হচ্ছে যে এটা মূলদ সংখ্যা, হতেই পারে। আচ্ছা, আবার কার মনে হচ্ছে? অন্তরা জাবিনের মনে হচ্ছে এটা মূলদ সংখ্যা। তারপর আচ্ছা, আহনাফের বলছে সে অমূলদ। তাহলে অনেকে আমরা মনে করছি এটাকে মূলদ সংখ্যা। কি আছে সংখ্যাটা আমরা একটু দেখি। আচ্ছা, আবার তিনের বর্গমূল বের করতে বলছে। প্রথমত তিন কিন্তু কারোর কি, কারোর কোনো বর্গ সংখ্যা নয়, এটা একটা বর্গমূল, তাই না? সো বর্গ সংখ্যার বর্গমূল করলে সেটা হয় কি হয়, আমরা জানতাম রুলস একটা, যেটা আমরা জানি যে যদি বর্গ সংখ্যার কোনো একটা বর্গ সংখ্যার বর্গমূল করা হয় তাহলে সেইটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি মূলদ। কিন্তু এখানে বিষয় হচ্ছে, যেমন ধরো 144, কি 144 ছিল 12র বর্গ সংখ্যা, তাই না? সো 12র বর্গ সংখ্যা হওয়ার কারণে এটাকে মূল করলে আমি 12ই পাচ্ছিলাম, সো এটা হয়েছিল মূলদ। কিন্তু এখানে 3, ভাই 3 তো কারোর বর্গ সংখ্যা হতে পারেনি। সো 3কে তোমরা কিভাবে মূলদ বলছো বলো? 3 কিন্তু মূলদ কোনোভাবেই হবে না, যেহেতু 3 কারোর বর্গ সংখ্যা নয়। আমাদের এটা অঙ্ক করে দেখা লাগবে না যে এটা ভাঙলে কোনো স্বাভাবিক সংখ্যা আসে কিনা। আমরা জানি 3 কারোর কি, কারোর বর্গ সংখ্যা নয়। কাউকে বর্গ করলে 3 হয় না। 1কে বর্গ করলে কি হয় 1, 2কে বর্গ করলে হয় 4, সেটা তো 3-এর চেয়ে বড়। আর তো কেউ নাই, 1 আর 2 এর মাঝখানে কোনো সংখ্যা আছে? নাই। তার মানে এটাকে কোনোভাবে আমরা যে কোনো সংখ্যাকে মানে যদি বর্গ করি কি আসবে, কখনোই কিন্তু কি আসবে না, 3 আসবে না। সো আলটিমেটলি আমরা যেটা দেখতেছি যে 3 কারোর বর্গ সংখ্যা নয়, মানে কাউকে বর্গ করলে কখনো 3 আসে না। সো যেহেতু কাউকে বর্গ করলে কখনো আমরা 3 পাই না, তাহলে আমরা 3কে কি বলতে পারি? 3কে আমরা কি বলতে পারি? 3কে বলে দিব আমরা কি, অমূলদ। যারা এখনো মূলদ বলছো তারা একটু বুঝো, একটু বুঝো, ঘুমিয়ে গিয়েছো, রাত হয়ে গেছে। সো একটু চোখে পানি দিয়ে আসে, আমরা আরেকবার দেখি, ঠিক আছে? কি দেখবো? 3 যেহেতু কারোর, 3 যেহেতু কারোর কি নয়, বর্গ সংখ্যা নয়। কাউকে বর্গ করলে, কোন সংখ্যাকে বর্গ করলে আল্লাহর রস্তে কোনোদিন ভাই 3 পাওয়া যায় না। এটা একটা অসম্ভব ব্যাপার, অলৌকিক বিষয় হয়ে যাবে যদি কোনো সংখ্যাকে বর্গ করার পর তুমি 3 পাও, ঠিক আছে? সো এই অলৌকিক ঘটনা যেহেতু নর্মালি ঘটতেছে না, সো এই জন্য আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা অমূলদ বলবো। কি বলবো? অমূলদ বলবো। কেন অমূলদ বলবো? কারণ 3 কারোর বর্গ সংখ্যা নয়। 3কে তুমি যদি সময় বেশি থাকে তোমার, ঠিক আছে, তুমি আবার এটাকে বর্গমূল অঙ্ক করে দেখিও, দেখলে দেখবা কি যে এটা ভাই অমূলদই হইতেছে। সো এটা কি হবে? এটা হবে অমূলদ সংখ্যা। যারা অমূলদ দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো। দেখো 2 নাম্বার রুলস অনুযায়ী এটা 3 কিন্তু পড়ে না, পড়ে না, আমরা দিব না, আমরা বলবো এটাকে অমূলদ সংখ্যা। এখন আমাকে ঘ বলো, ঘ এর অ্যান্সার কি হবে বলো তো? ঘ কি হবে এটা একটু বলো।
আচ্ছা, অনেকগুলো উত্তর আমরা পাচ্ছি ঘয়ে। দেখি তো আমাদের কার কি কি মনে হচ্ছে ঘ নাম্বারে। ঘ নাম্বার কার কি কি মনে হচ্ছে আমরা একটু দেখি। ঘ নাম্বার কার কি কি মনে হচ্ছে দেখি তো। আচ্ছা, মুলদ বলছে জিয়াদ, তারপর হচ্ছে তন্ময় বলছে মুলদ, নাবিলাও মুলদ বলছে, মিনান, সামিয়া, সাদিয়া, আবিদা, আর কে আছে, আচ্ছা উম্মে আইমান, আল আমিন, সবাই আমরা মুলদে বলতেছি, তাই তো? কেন মুলদ বলতেছি দেখি সংখ্যাটা কি। ও, সংখ্যাটা হচ্ছে একটা কি, একটা ভগ্নাংশ, এবং ভগ্নাংশটাকে আমরা যদি এখান থেকে ভেঙেও দেখি, 5কে কত দিয়ে ভাগ করতে বলছে, 2 দিয়ে ভাগ করতে বলছে, তো 2 দুগুণ 4, একটা 1 নামলো, আচ্ছা নামুক। তারপরে বলতেছে যেহেতু আমরা 2 1 মিলতেছে না, সো আমরা একটা দশমিক দেই, এখানে 10 বানাই, সো 5 দুগুণ 10, মিলে গেছে, অঙ্ক শেষ, অনলি 2.5। সো এই ভগ্নাংশটাকে আমরা কি বলতে পারি, অবশ্যই মূলদ বলতে পারি। কারণ কি, কারণ আমরা দেখেছি যে কি 2.5 এতটুক দশমিক এসে এটা শেষ হয়ে যাচ্ছে, এটা চলমান নয়। এবং আমরা জানি, আমরা কি জানি বলতো, আমরা জানি যে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ এটা কি হয়, দশমিক বা ভগ্নাংশ এদেরকেও কিন্তু মূলদ বলা হয়, তাই না? সো আমরা এখানে একটা ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশটাকে আমরা আরেকবার ভাগ করে শিওর হওয়ার জন্য দেখেছিও যে দশমিকেও ভাই এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কিন্তু 2.5 এসেই শেষ হয়ে যায়। 5 এর পর আবার 5 তার 14 গোষ্ঠী নিয়ে চলে আসে না, বংশের পর বংশ বিস্তার করতে থাকে না, যেহেতু এটা 5এই শেষ হয়ে যাচ্ছে, এরপর আর কোনো সংখ্যার বংশ বিস্তার হচ্ছে না, সো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলে দিব যে তুমি তো খুবই ভালো মানুষ, তুমি খুবই সচেতন, তুমি বংশ বিস্তার করছো না, জায়গা বেশি নিচ্ছ না, সো তোমাকে আমরা বলে দিব তুমি খুবই ভালো, তুমি হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? সো বংশ বিস্তার যদি না করে কোনো ভগ্নাংশ, ভগ্নাংশের পরে দশমিকে যদি বংশ বিস্তার করা মানে কি, যে চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো বংশ কিন্তু শেষ হয় না, তাই না? সো বংশ যদি বিস্তার না করতে থাকে, যে চলতেই থাকবে চলতেই থাকবে, এরকম যদি কেউ না করে, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। সো এখানে যেহেতু আমাদের 5 2 এটা বংশ বিস্তার করেনি, 2.5 এসে একটা পর্যায়ে এসে থেমে গেছে, বোধ বুদ্ধি আছে, সো সচেতন সংখ্যাকে আমরা বলে দিব এরা মূলদ সংখ্যা, এরা সচেতন। আচ্ছা, লাস্ট ওয়ান আমাদের উঙ্গ নাম্বার। উঙ্গ নাম্বার যারা আমাকে ঘ নাম্বার মূলদ বলেছিলে বা অমূলদ বলেছিলে, তারা বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে? তো এখন আমাকে উঙ্গ নাম্বারটা বলো, যে উঙ্গ নাম্বারে তোমাদের মতামত কি, কি হতে পারে উঙ্গ নাম্বারটা, উঙ্গ নাম্বারটা একটু বলো, উঙ্গ নাম্বারটা বলো তো। আচ্ছা, নওরিন উত্তর দিয়েছে, তারপর আর কি বলছে, সানজানা, তারপর শিহাব, এভরিথিং ইজ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আর কি, তারপর হচ্ছে মুলদ, আচ্ছা আবিদাও বলছে মুলদ, আলামিন বলছে হচ্ছে অমূলদ, ওকে, শাহারিয়া বলছে অমূলদ, তারপর উম্মে সোয়াইবা বলছে অমূলদ, ইউসা বলছে মূলদ। ও বাবা, এখানে তো অনেক রকম উত্তর চলে আসছে, সো আমরা নিজেরাও ডিসিশন নিতে পারতেছি না আমরা কিসে যাবো, তাই না? আচ্ছা আমরা একটু দেখি, প্রথমত 7/3 কি একটা ভগ্নাংশ, সো আমি জানি যে দশমিক বা ভগ্নাংশ হইলে তাকে আমরা মূলদ বলতে পারি, কিন্তু এইখানে একটা কিন্তু রয়েছে। কি কিন্তু রয়েছে বলো? কিন্তুটা হচ্ছে যে 7/3 ভাগ করার পরে যদি আমি দেখি যে ও ওর বংশ বিস্তার করতেই আছে, তাহলে কিন্তু ভাই তখন আর ওকে মূলদ বলা যাবে না, তখন ওটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে সেটা অমূলদ। সো আমরা কি করি, আমরা একটু 7/3 একটু ট্রাই মেরে দেখি, দেখি তো এ কি ভালো না খারাপ, সচেতন নাকি অসচেতন, খালি বংশ বিস্তার করতেই থাকে। সো 3 দুগুণ হয় 6, আচ্ছা নামলো 1, এখানে একটা পয়েন্ট দিয়ে 0.10, আচ্ছা ঠিক আছে, 3 তিরিকে 9, 9 লিখলাম, আবার নামলো 1, তারপর দশমিকের জন্য একটা শূন্য দিলাম আমি, সো আবার 3 তিরিকে 9, নামলো হচ্ছে এখানে 9, বিয়োগ করার পর নামলো 1, আবার একটা শূন্য দিলাম, তারপর আবার 3 তিরিকে 9, তারপর আবার 1, তারপর আবার 0, আবার 3, আবার 9, আবার 3, উরে বাবা, এ তো বিশাল বংশ হয়ে গেছে, তাই না? বংশ বিস্তার করতেই আছে, দেখো 2.3333333, ওর বংশের আমরা শেষ কুল কিনারা খুঁজে পাচ্ছি না। সো যেহেতু এই দশমিক সংখ্যা শেষ হচ্ছে না, একদম ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যা চলতেই আছে, সো যেহেতু এই সংখ্যা ভাই চলতেই আছে, এইটাকে আমরা বলে দিব অমূলদ সংখ্যা। কি বলবো বলো তো?
অমূলদ সংখ্যা। তুমি এখান থেকে বিদায় হও তোমার বংশ নিয়ে, তোমাকে আমরা নামকরণ করে দিচ্ছি। সো যারা যারা এই সংখ্যাটাকে ভালো ভেবে বলেছিল যে ভালো সংখ্যা চলো মূলদ বানাই, তাদের কপালে খুবই দুঃখ, একদম ঝাঁটার বাড়ি পড়ে গেছে। কারণ কি সংখ্যাটা কিন্তু বংশ বিস্তার করেই যাচ্ছে, একদমই সচেতন নয়, দশমিকের পরে এটা শেষ হচ্ছে না, আপ টু ইনফিনিটি চলে যাচ্ছে। সো যারা এটাকে ভালো ভেবেছিলে তোমরা ঠকে গেছো, কপালে ঝাঁটার বাড়ি পড়েছে, উত্তর হবে কিন্তু অমূলদ। ঠিক আছে, সো আমরা বুঝতে পেরেছি, আশা করি সবাই ক্লিয়ার। ক্লিয়ার তো? এখন আমাকে বলো ক থেকে উ পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা, যে কখন কোনটা মূলদ হয়েছে এবং কখন কোনটা অমূলদ হয়েছে, এইটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, এইটা ক্লিয়ার কিনা। এগুলো কি লিখেছিলাম? এগুলো লিখেছিলাম হচ্ছে অমূলদ হওয়ার শর্ত, সরি মূলদ হওয়ার শর্ত। আমার মাথাটাও চলে গেল। আচ্ছা ঠিক আছে, এখানে আমি লিখে দিই, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো। আবার ভুল লিখছি, স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। এগুলো ছিল মূলদ হওয়ার শর্ত। ঠিক আছে, কারো স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো। আপাতত এই যে এতগুলো উদাহরণ দেখিয়েছি, এই উদাহরণগুলো তুমি যদি বুঝো তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, তুমি মোটামুটি সবই বুঝতে পারবে। ঠিক আছে, এই কয়েকটা উদাহরণ তোমার মূলদ অমূলদের সকল প্রবলেমকে সলভ করবে। সকল প্রবলেম বলেছি না, আমরা জাস্ট বেসিক বুঝবো, আমরা কয়েকটা ম্যাথ করব, বেসিক বুঝবো, সলভ করব, আমাদের 100 প্রিপারেশন হবে। এর হচ্ছে 100 প্রিপারেশন। তুমি বেসিকটা জানো, তুমি এখান থেকে প্র্যাকটিস করেছো এবং তুমি সবকিছু সুন্দর মতো লিখে নিয়েছো। সো যেহেতু সুন্দর মতো লিখে নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো, ইনশাল্লাহ পরীক্ষায় যদি মূলদ এবং অমূলদ থেকে কোয়েশ্চেন আসে, কোনো কোয়েশ্চেনই তোমার এই সিলেবাসের বাইরে যাবে না। বুঝাইতে পারছি? খ বুঝিনি, খ কেন বুঝবো না? খতে কি বলেছে? খতে 144, 144কে কি করতে বলছে? এখানে তো একটা বর্গের সাইন দেওয়া আছে, বর্গমূলের সাইন দেওয়া আছে, তাই না? সো বর্গমূলের যেহেতু সাইন দেওয়া আছে, আমরা 144কে একটু ট্রাই মেরে দেখি। 144 তো এভাবে রাখলে হবে না, 144-এর বর্গ করতে হবে। কারণ কি এখানে বর্গমূলের সাইন দেওয়া আছে। আচ্ছা, সো 144কে যদি আমি বর্গ করি তাইলে হচ্ছে যে প্রথমে এদেরকে জোড়া বেঁধে দিলাম, এক হচ্ছে এক, সো এক একে এক। আচ্ছা, নামলো, এখান থেকে কত নামবে? 44 নামবে। একের ডাবল কত লিখবো আমি? এখানে 2 লিখবো, তাই না? আচ্ছা, 2 এর পাশে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাকে দিয়ে এটাকে গুণ করলে 44 ফেরত আসে। সো আমি 2 এর পাশে যদি 1 বসাই কত হবে বলো তো? 1 একে 1, 2 একে 2, আসছে হচ্ছে 21। 21 কোথায় আর 44 কোথায়? মিলতেছে না। সো আমি আরেকটা ট্রাই মারি, সেটা হচ্ছে আমি এখানে 2 বসাই। এই যে 2 এর পাশে 2 বসাইলাম, আবার কি করব? আবার 2 দিয়ে গুণ করব। এখন দেখো গুণটা মিললে আসবে 44। সো আমি বুঝলাম যে আমি যদি এইখানে 2 বসাই এবং এটাকে যখন আমি 2 দিয়ে গুণ করতেছি, আমি এখানে পাচ্ছি 44, বিয়োগ দিলে হবে একটা গোল্লা, এই 2টা আবার আমার এখানেও লিখতে হবে। সো আমার বর্গমূল আসতেছে 12, অর্থাৎ রুট ওভার 144 বা 144-এর বর্গমূল হচ্ছে 12। এখন এই 12টা কি? 12 হচ্ছে একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা না? 12 তো একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা, তাহলে বর্গমূল অফ 144কে বর্গমূল করলে আমি পেয়েছি 12। এই 12 একটা স্বাভাবিক সংখ্যা এবং আমি জানি যে স্বাভাবিক পূর্ণ সংখ্যারা সবসময় মূলদ সংখ্যা হয়। সো তার মানে কি দাঁড়ালো? যে বর্গমূল যদি করি 144কে, এটা যেটা আসবে সেটা একটা স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা হলে সেটা হবে একটা মূলদ সংখ্যা। আমি কি এখন বুঝাতে পেরেছি? সো খ নিয়ে যাদের সমস্যা ছিল তারা কি এখন ক্লিয়ার? তারা একটু বলো যে এখন ক্লিয়ার কিনা, এখন 5টাই ক্লিয়ার কিনা। আর কোনোটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো ডাউট আছে কোনোটা নিয়ে? আর কোনোটা নিয়ে কোনো ডাউট আছে? আচ্ছা, আর একটা হচ্ছে সবগুলোই বুঝেছি, নাইস, সবগুলোই বুঝেছি, জোস। উমতে কেন অমূলদ হলো এইটা আবার বলবো। দেখো 7/3, এখন এটা ভগ্নাংশ বলে তোমার মনে হতে পারে কি এটা
মূলদ উঙো যারা বুঝুনি তারা একবার শুনে নাও। মনে হতে পারে কি যেহেতু এটা একটা ভগ্নাংশ এটা একটা মূলদ হবে, কিন্তু তুমি যদি এই 7কে, ওমা কলম কোথায় গেল, আচ্ছা তুমি যদি এই 7কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কি দেখবে, এখানে আসবে 6, এখানে আসবে 1, একটা দশমিক দিলে 10, 3 তিরিকে হচ্ছে 9, আবার একটা 1, আবার একটা 3, মানে কি দেখতেছো 2 এর পরে 3 চলতেই আছে। যখন 7 বাই কোথায় গেল 7/3 কে তুমি অঙ্ক ভেঙে করতে যাচ্তেছো, তুমি দেখতেছো 2.3 আল্লাহর নামে চলতেই আছে। সো এই 3 কখনো আর শেষ হচ্ছে না, আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। দুনিয়া যতদিন ভাই 3 ততদিন, বুঝছো? সো এই যেহেতু এই সমস্যাটা একটা হইছে, সো আলটিমেটলি আমি কি বলে দিব, এটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, এটা মূলদ হতেই পারে না। ও দুনিয়া যতদিন 3 ততদিন, তাইলে এইসব সংখ্যাকে আমরা মূলদ বলবো না। কি বলবো এটাকে? এটাকে বলবো আমরা অমূলদ। সো এখন আমরা বুঝাইতে পারছি, এখন আমরা বুঝতে পারছি সবাই, সবগুলো কি এখন ক্লিয়ার? সবগুলো কি এখন ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এখন তাহলে তোমরা এটা বলতা যে এই সবগুলো আরেকবার বুঝাই দেন, তাইলে হচ্ছে বুঝবো। আচ্ছা লাস্ট ঘতে কেন মূলদ বলতেছি, 5 দিয়ে 2 দিয়ে ভাগ করে দেখো, 2কে ভাগ করে দিয়ে দেখবা যেটা পৃথিবী যতদিন ততদিন পর্যন্ত চলতেছে না, একটা পর্যায়ে যে শেষ হয়ে যাচ্ছে, দশমিকের পরে একটা সংখ্যা আসে, তারপর এটা শেষ। তো শেষ হয়ে গেলে তাকে তো আমরা মূলদই বলবো, তাকে কি আমরা অমূলদ বলবো? বলবো না, ঠিক আছে, বলবো না কিন্তু। ওকে, সো আমাদের মনে হয় আমরা বুঝতে পারছি। আর ক নাম্বার নিয়ে তো কথাই নাই, কেন ক নিয়ে কথা বলবো? প্রথমেই বলে দিয়েছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা হলেই তা মূলদ সংখ্যা। এ কি স্বাভাবিক নয়? এ কি অস্বাভাবিক লাগছে তোমার? তাহলে যেহেতু এটা স্বাভাবিক একটা পূর্ণ সংখ্যা, ইজি, এটা হয়ে যাবে মূলদ। আর কোনো কিছু নাই। আশা করি এখন সবকিছু ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার কিনা? আচ্ছা, এগুলোর কাজ কি তাহিম? পরীক্ষার হলে যে যখন বলবে যে এগুলোর মধ্যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ, তখন তুমি বুঝবে যে এগুলোর কাজ কি। এগুলোর কাজ এটাই, পরীক্ষার হলে যে তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা মূলদ আর কোনটা হচ্ছে অমূলদ। ওকে, পোল দিব? আচ্ছা পোল দিব, ওকে ডান, পোল দিই একটা। সবার স্ক্রিনশট নেওয়া ডান না? আমি তাহলে মুছে দিলাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোনটি অমূলদ? আমাকে একটু বলো তো কোনটি অমূলদ? আলহামদুলিল্লাহ। এটাই এমসিকিউ। বলো তো আমাকে, বলো কোনটা অমূলদ? খ অমূলদ লাগছে? ক খ গ ঘ উত্তরগুলো দেখে নিও, দেখো কি কি লিখে দিয়েছি। ক খ গ ঘ, নাম্বার ভুল করো না কেউ। আচ্ছা, জিয়াদ বলতেছে ক। আলহামদুলিল্লাহ। খোরশেদ বলতেছে √94। আচ্ছা, হুসাইন গ বলছে, তারপর আব্দুলও গ বলছে, আহনাফ খ বলছে, ঠিক আছে, তাসফিয়া গ বলেছে, মেহনাজ বলছে ঘ, তারপর
জিয়াদ বলছে ক, ইসরাত জাহান নেহা বলতেছে গ। যারা যারা এরকম উত্তর দিচ্ছ, আচ্ছা আমরা আমরা তাহলে সলভ করতে চাই, অনেকক্ষণ তো হয়ে গেছে তাই না, 1 মিনিট মতো সময় পাও তোমরা, 1 মিনিট তো পার হয়ে গেছে, আমরা একটা করে দেখি যে কোনটা কি কি হইলো। যারা এখনো বুঝো নাই ব্যাপারটা তারা এই অন্তত এই কোয়েশ্চেনটা ভালো করে দেখো। দেখো কি বলছে, 1 নম্বরে বলছে কোনটা অমূলদ সংখ্যা, মূলদ না কিন্তু অমূলদ জানতে চাইছে। আচ্ছা, প্রথম সংখ্যা হচ্ছে 44। 44কে একটা পূর্ণ সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা, না দশমিক না ভগ্নাংশ না কারোর বর্গমূল বাইর করতে বলছে, এটার মধ্যে কিছুই বলে নাই। এটা কি, এটা স্বাভাবিক পূর্ণ একটা স্বাভাবিক সংখ্যা, সো ক কোনোভাবে অমূলদ হবে না। এটা কি, এটা একটা মূলদ সংখ্যা। সো মূলদ হইলে কি, এটা উত্তর আমরা নিব না। আচ্ছা বাদ। তাহলে খ নাম্বার কি বলছে, খ হচ্ছে কি একটা দশমিক সংখ্যা, এবং দেখো 2.75 শেষ না, 5-এর পর কি আরো সংখ্যা চলতেই আছে চলতেই আছে, এমন কি, এমন কিন্তু না। যেহেতু 2 পর কি 7-5 হওয়ার পরে শেষ হয়ে গেছে, এটা কি, এটা হচ্ছে কি, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। কি এটা, মূলদ সংখ্যা। সো আমি চাইছি অমূলদ সংখ্যা, তাহলে খ বাদ, হচ্ছে না। আচ্ছা, এরপরে ধরো আমি ঘতে আসি। দেখো ক আর ঘ কিন্তু সেম জিনিস, এটাও কি, এটা স্বাভাবিক সংখ্যা 100, এটার মধ্যে কোনো মানে কোনো ভগ্নাংশ নাই, কোনো দশমিকও নাই, কোনো ঝামেলাই নেই, ঝামেলা ছাড়া এটা একটা পূর্ণ সংখ্যা। সো ঝামেলা ছাড়া পূর্ণ সংখ্যা তো এটা অবশ্যই কি হবে, এটা হবে একটা মূলদ সংখ্যা, তাই না? সো ঝামেলা ছাড়া পূর্ণ সংখ্যা যদি মূলদ হয় তাহলে অমূলদ তো হলো না এটা। ওকে, আমাদের লাস্ট অপশন হচ্ছে গ। অনেকে কি করবে, পুচ করে এটা টিক মেরে দিবে, কিন্তু রিজনটা আমি বলে দিই। দেখো 94, 94 কাউকে কি বর্গ করলে 94 পাও? কোনো বর্গ সংখ্যা কি 94 হয়? হয় না কিন্তু। দেখো 2কে যদি বর্গ করো কত আসবে, 4। 5কে বর্গ করলা কত আসবে, 25। ধরো 7কে বর্গ করলা কত আসবে, 49। আচ্ছা, 9কে বর্গ করলা আসবে 81। 10কে বর্গ করলে আসবে কত, 100। সো এখানে দেখো 81, তারপর হচ্ছে 100, 94 কিন্তু নেই, তাই না? কোথাও নেই। সো 94 বর্গ সংখ্যা নয়। কি নয়, বর্গ সংখ্যা নয়। আমরা জানতাম যে বর্গ সংখ্যার বর্গমূল করলে তাকে আমরা মূলদ বলি, কিন্তু 94 কি, 94 তো কারোর বর্গ সংখ্যাই না। এটাকে যদি আমি এখন এই যে কি করছি, এটা বর্গমূল করছি, একে এখন মূলদ হবে, হবে না। সো এটা কি হবে, অমূলদ হবে। অথবা এটা যদি তোমার মনে নাও থাকে, তুমি এটা ধরো বাদ দিল, তোমার এটা মনে নাই যে কার বর্গ সংখ্যা কি, ভাই এত আমরা মনে পড়তেছে না, তুমি কি করবা, তুমি একটু খাতা অঙ্ক করে দেখবা যে √94 এর বর্গমূল বের করলে কত আসে। আচ্ছা, 94 ছোট্ট একটা সংখ্যা। সো আমি এটা তো একসাথেই যাবে, কি হইতে পারে, আমরা দিলাম 81, তারপর 10 10 তো 100 হয়ে যায়। আচ্ছা, 81 লিখলে এখানে বিয়োগ দিলে আসে কত বলো তো, আসে হইতেছে 3 13, 9 ডাবল হচ্ছে 18। আচ্ছা, সো এখানে একটা আবার দশমিক নিতে হবে, দশমিক নিলে কি হবে, এটার পাশে 2টা শূন্য নামবে। দেখো একটা নাটক শুরু হয়ে গেছে, এটা কিন্তু সহজভাবে কি হচ্ছে না, সহজভাবে এটার কোনো বর্গমূল নামতেছে না। তো যেহেতু এটা সহজভাবে বর্গমূল নামতেছে না, তার মানে কি, সহজ কথা যে এটা ভাই বর্গমূল যেহেতু এটা হইতেছে না সহজে, এটা ভাই অমূলদ, এটার আর কোনো কথা হবে না। সো উত্তর ছিল গ নাম্বার। যারা গ নাম্বার উত্তর দিয়েছো তারা সঠিক বলছো। আর যারা এই যে কি বলবো, যারা এই যে ক খ অন্যরকম উত্তর দিয়েছিলা, ঠিক আছে, তাদেরকে আবার বলতেছি, চোখে পানি দিবা, পানির সাথে ডিটারজেন্ট মিক্স করে দিবা, না হলে কি চোখগুলো একদম নষ্ট হয়ে গেছে, পারলে কানের মধ্যে একটু দিয়ে আসতে পারো, ঠিক আছে, নিজের রিস্কে। কারণ কি কান দিয়ে তোমার কথা ঢুকতেছে না, চোখে ডিটারজেন্ট পানি, কানে নর্মাল পানি একটু দিয়ে তারপর ক্লাসে আসো, নাহলে কিন্তু সব নাই হয়ে যাবে, ঠিক আছে? এতক্ষণ বুঝার পরে যদি এরকম উল্টা পাল্টা অ্যান্সার দাও তাইলে তো বিপদ, বুঝছো না? আচ্ছা, ওকে। সো আমরা মনে হয় বুঝতে পারলাম, আমাদের আরেকটা টপিক বাকি আছে, আমরা এখন এই টপিকটা পড়ি। এই টপিকটা হইতেছে খুবই সহজ। আচ্ছা, খুবই সহজ, খুবই সহজ। কিরকম সহজ, আমরা এখন একটা লাইন আঁকাবো। কি আঁকাবো, লাইন আঁকাবো। আচ্ছা, লাইনের স্টার্ট হবে, লাইনের স্টার্ট হবে 0 থেকে। কত থেকে, 0 থেকে। সো আমি একটা লাইন আঁকাইলাম, লাইনের শেষ কত হবে এটা তোমরা বুঝবা,
সামনে তীর চিহ্ন দিলাম কারণ লাইনটা চলমান। কেন? লাইনটা কি? লাইনটা সেই চলমান, ঠিক আছে? এদিকেও ইনফিনিটি পর্যন্ত, ওইদিকেও ইনফিনিটি পর্যন্ত, এটা চলমান লাইন। লাইনের শুরুটা শুধুমাত্র তুমি দিয়ে দিতে পারো, লাইনের শুরুটা তুমি দিয়ে দিতে পারো, সেটা হচ্ছে 0। এখানে দিয়ে দিলাম কি? এখানে দিয়ে দিলাম কি? 0। আচ্ছা, শুরুটা দিয়ে দিয়েছি। এখন তোমাকে এই ধরনের লাইনে কি প্রশ্ন দিতে পারে? তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন দিতে পারে যে, কি প্রশ্ন দিতে পারে? যে সংখ্যা রেখায়, এটার নাম হচ্ছে সংখ্যা রেখা, মনে রাখবা, ঠিক আছে? সংখ্যা রেখায় 2 এর অবস্থান দেখাও। কি প্রশ্ন দিয়েছে? সংখ্যা রেখায় 2 এর অবস্থান দেখাও, ঠিক আছে? সো তুমি কি করবা? তুমি এখানে 2 পর্যন্ত আঁকাবা, আগে দেখি আঁকাই, বা 3 পর্যন্ত আঁকাবা, একটা বেশি আঁকাবা যাতে ইজি দেখতে সুন্দর লাগে। সো পরের দাগে তুমি কত লিখবা? 1 লিখবা। তারপরে দাগ দিয়ে কত লিখবা? 2 লিখবা। তারপর দাগে 3 লিখবা। তোমার যদি মন চায় আরো একটা দাগ দিয়ে 4ও লিখতে পারো তুমি। এখানে 2 কোথায় ভাই? 2 হচ্ছে এখানে। সো এখানে কি করব? এখানে একটা গোল্লা বানাবো, একটা অন্য কালার দিয়ে একটা গোল্লা বানাই। সো 2 এর মধ্যে একটা গোল্লা বানাই দিবা। প্রশ্ন কি বলছিল? সংখ্যা রেখায় 2 এর অবস্থান দেখাও। তুমি একটা সংখ্যা রেখা আঁকাইছো, এই যে মাথার সামনে তীর, তারপর নাম্বার, 0 থেকে শুরু করে নাম্বার, তার মধ্যে কি 2 নামে একটা সংখ্যা বানাইছো, এই যে এখানে 2, এবং 2 এর অবস্থান নির্ণয় করছো। অবস্থানটা কিভাবে নির্ণয় করছো? এই যে একটা টিপ পড়াই দিছো, গোল্লা একটা, ঠিক আছে? সো এভাবে কলম দিয়ে ভরাট করে একটা ছোটখাটো টিপ, মোটামুটি একটু বড় মাঝারি সাইজের টিপ পড়াই দিবা। টিপ পড়াই দিলে কি সংখ্যা রেখায় 2 এর অবস্থান নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে? 2 এর অবস্থান নির্ণয় হয়ে যাবে। বুঝতে পারছি? এই যে সানিয়া সাবা বলতেছে আই নিড ফ্রেন্ড। সানিয়া সাবা, বইয়ের চেয়ে বড় বন্ধু কেউ হয় না, ঠিক আছে? বন্ধু খুঁজাখুঁজি অন্য জায়গায় করো, এখন এখানে অঙ্ক করো, কারণ পরীক্ষার হলে তোমার বন্ধু তোমাকে দেখাবে না, এটা মানে মাথায় রাখিও। এবং বন্ধু দেখায় বেশি দূর যাইতেও পারবা না তুমি। তো সানিয়া, সঠিক পথে ফেরত আসো, ঠিক আছে? আচ্ছা, পানি দিয়েছে কুঞ্জল, থ্যাংক ইউ কুঞ্জল। এই আশা করি কুঞ্জল আর ভুল করবে না, কুঞ্জল চোখে পানি দিয়ে এসেছে। ওকে ওকে, সো আমরা বুঝতে পারলাম যে সংখ্যা রেখে আমরা 2 এর অবস্থান নির্ণয় করলাম। আচ্ছা, আমি যদি এখানে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিতাম, যদি আমি বলতাম যে সংখ্যা রেখায়, কি বলবো, সংখ্যা রেখায় 2 নয়, সংখ্যা রেখায় তুমি হচ্ছে 4 এর অবস্থান দেখাও, তাহলে বলো তো এই গোল্লাটা কোথায় যাইতো? কয় ঘর পরে যাইতো? কোথায় যাইতো গোল্লাটা? আমাকে একটু কমেন্টে বলো তো। আমি বলছি যে সংখ্যা রেখায় 4 এর অবস্থান দেখাও, এখানে সংখ্যা রেখা দেওয়া আছে, তাহলে গোল্লাটা কোথায় যাইতো? গোল্লাটা কোথায় যাইতো বলো তো? বলো তো, এই যে টিপটা যে পড়াইছি, এখন কি বলতেছে? 4 এর অবস্থান নির্ণয় করতে বলতেছে। তাহলে টিপটা তখন আমি কোথায় পড়াইতাম? এই যে টিপটা, এই টিপটা আমি কোথায় পড়াইতাম তখন বলো তো? এটা কোথায় দিতাম আমি? এই তো দীপা আমাকে সঠিক অ্যান্সার দিয়েছে। দীপা আজকে অনেকগুলো চোখে পানি দিয়েছে, এই জন্য দীপা সঠিক অ্যান্সার দিতে পারছে। আচ্ছা, যদি বড় সংখ্যা যেমন 43 বলে, আচ্ছা আসতেছি, অবশ্যই উত্তর দিব তোমার প্রশ্নের। আচ্ছা, 2 ঘর পরে, তারপর কি? তারপর 4 নাম্বারে এই যে সাফওয়ান, তারপর আশফিকুর, জিয়াদ, ইমাম, এরা আমাকে সবাই বলতে পারছে। আচ্ছা, সায়ান বলতে পারছে, ওকে, সানজানও আমাকে বলতে পারছে, ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম আমার নাম কি? আমার নাম হচ্ছে জারিন তাসনিম, জারিন আপু, ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম কি, যখন বলছে ভাই 4 এর অবস্থান নির্ণয় করো, তখন কি করব? তখন আমি গোল্লাটা কি করব? গোল্লাটা উঠাই দিব, কারণ 2 না, আমাকে এখন কার অবস্থান নির্ণয় করতে বলছে? আমাকে 4 এর অবস্থান নির্ণয় করতে বলছে, তাই না? সো যেহেতু 4 এর অবস্থান আমাকে নির্ণয় করতে বলছে, 4 কই? 4 আছে এখানে। সো 4 এর মধ্যে আমি 4 লিখা, 4 এর মধ্যে এমন করে একটা টিপ দিয়ে দিব, শেষ, আমার 4 এর অবস্থান নির্ণয় হয়ে গেল। ওকে, এখন আমি একটা ভালো কোয়েশ্চেন পেয়েছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে ম্যাম, যদি এরকম 1 2 3 4 না বলে বিশাল বড় একটা সংখ্যা বলে, হ্যাঁ অনেক বড় সংখ্যা, যেমন 43 বলছে, তাহলে আমরা কি করব?
আমি আসো দেখি। তোমাকে যদি 43 দেয় তখন তুমি যেটা করবা যে ভাই, তখন তো তুমিও এখন মাথা কাটাবা যে আমাকে এখন সহজ সংখ্যা দাও নাই, দেখো আমি 43 দিলে আমি কি করি। সো তোমাকে প্রশ্নে দিল যে সংখ্যা রেখায় কতর অবস্থান দেখাও, 43-এর অবস্থান দেখাও। ঠিক আছে, 43-এর অবস্থান দেখাও। এখন সংখ্যা রেখা আছে 0 থেকে 4, তুমি এর মধ্যে 43 কই পাবা? 43 তো নাই, তুমি তো লিখোই নাই। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এরকম রেখা মুছে ফেলতে হবে। ঠিক আছে, এরকম উল্টাপাল্টা রেখা তখন আঁকানো যাবে না। আঁকাইতে হবে কি, 43-এর জন্য এমন একটা রেখা আঁকাইতে হবে। সো সেই রেখা আমরা আঁকাই। ওকে, সো সেই রেখা আমরা আঁকাইলাম, বিশাল একটা দাগ, তার মধ্যে একটা তীর চিহ্ন আর একটা তীর চিহ্ন। আচ্ছা, কত সংখ্যা বলছে? 43। তুমি স্টার্ট করবা 43-এর 2 ঘর আগে থেকে। সাপোজ ধরো তুমি দিবা তখন কত, 41 দিবা বা 40 দিবা, যে কোনো একটা দিবা, তোমার 43 থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে তুমি গোল্লা দিবা কারে? সো 41, তারপরে এটা দিলা 42, তারপরে এইখানে 43, বাবাজি ও পেয়ে গেছি আমরা। তারপরে এখানে ধরো 44 দিলা, এখানে মন চাইলে 45 দিলা, না হলে বাদ। তোমার সাইডে 2টা তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, এই যে একটা তীর চিহ্ন, আর মাঝখানে তুমি 43 রাখবা। 43-এর আশেপাশে 2-3টা সংখ্যা বসা দাগ দিয়ে দিবা। ডান, সংখ্যা রেখা টান। এবার কি বলছো? অবস্থান নির্ণয়। সো অবস্থান নির্ণয় করার জন্য আমরা কি করতেছি, আমরা একটা টিপ পড়াই দিব। সো আমরা আগে 43-এ যাব, 43-এ যে ওকে একটা হ্যাঁ একদম একটা গোল্লা টিপ পড়াই দিছি। ঠিক আছে, সো এখন যদি তোমাকে সংখ্যা রেখায় 43 দেখাইতে বলে তাহলে আমরা পারবো না। আমরা কি করব, আমাদের যেই সংখ্যাটা বলতেছে ওই সংখ্যার আশেপাশে 2-একটা সংখ্যা নিব, নিয়ে আমরা আমাদের মধ্যে করে সংখ্যা রেখাটা বানাবো, তারপরে ওইখানে একটা সুন্দর করে টিপ পড়াই দিব। ইজি না? বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, মার্ক দিবে না মানে? মার্ক না দিয়ে কোথায় যাবে বলো আমাকে? মার্ক কি নিয়ে বাসায় যাবে ওরা? মার্ক কি রান্না করে খাওয়া যায়? মার্ক দিবে না কেন? মার্ক অবশ্যই দিবে। ঠিক আছে, জাস্ট উত্তরে এটা দেখাই দিবা। হ্যাঁ, এই তো ফাইজা আবিদা আমাকে একটা ভালো কোয়েশ্চেন করছে যে আপু সব বুঝলাম, কিন্তু যদি এখন এখানে কোনো দশমিক দেয়, পূর্ণ সংখ্যা না দেয়, তাইলে আমরা কি করব? ওকে, সো যদি কোনো দশমিক দেয়, সাপোজ এখানে 43-এর জায়গায় তোমাকে ওরা দুষ্টুমি করে দিয়ে দিল 4.3। কত দিল? 4.3। উরে বাবা, তুমি এখন 4.3 বের করো। সো এখানে আছে 41 থেকে 45, এদেরকে দেখাইছো, আগে পরে কে আছে জানো না, তো একে তো এই লাইন দিয়ে তো হবে না। সো ওকে যে লাইনকে আমরা আগে ইরেজার দিয়ে বিদায় করে দিই। বিদায় হও, বিদায় হও, বিদায় হও, সবাই মিলে বিদায় হও। ঠিক আছে, বিদায় করে দিছি। 4.3 আনতে হবে। সো সংখ্যাটা অ্যাকচুয়ালি কত বলো তো? সংখ্যাটা কিন্তু 4, তাই না? সংখ্যাটা হচ্ছে গিয়ে 4। সো সংখ্যা যেহেতু 4, সো আমরা এরকম করে আঁকাই। আমরা চাইলে 0 থেকে নিতে পারি, বা চাইলে হচ্ছে আরো আগে পরে নিতে পারি। তো আমরা চলো 0 দিয়ে নিই। 0 নিলাম, এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 3 নিলাম, এখানে 4 নিলাম। এইবার হচ্ছে মজা, 4.3, তাই না? সো আমরা কি করব, আমরা 4 থেকে 5-এর মধ্যে পড়তেছে না, 4.1, 4.2, 4.3, এরকম করে যাইতে যাইতে তো 5 আসে, তাই না? সো আমরা কি করব, আমরা 4 থেকে 5-এর এই জায়গাটাতে একটু বড় করে নিব। ঠিক আছে, এখানে একটু জায়গাটা বাড়াই দিব। ঠিক আছে, আগের গুলোর চেয়ে এখানে একটু জায়গাটা বাড়াই দিব, কারণ আমার 4.3 এখানে দাগাইতে হবে। এখন বিষয় হচ্ছে 4.5 যদি হইতো, যদি 4.5 হইতো তাহলে কি হইতো? 4 আর 5-এর মাঝামাঝি কোথাও একটা পড়তো, তাই না? 4.5 কি 4 আর 5-এর মাঝামাঝি কোথাও না? এটা 4.5টা কোথায় হয়? 4 আর 5 এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় হবে। কিন্তু এখানে হচ্ছে তোমার 4.3, তাহলে তুমি 4.3-কে কোথায় বসাবা? এইটা যদি 4.5 হয়, 4.5 যদি এইটা হয়, তো 4.3 ডেফিনেটলি এইটার চেয়ে একটু আগে হবে, পরে তো হবে না। সো অর্ধেকের চেয়ে একটু কমে হইতে হবে 4.3-কে। এখন তুমি ভাই কি করবা? স্কেল দিয়ে কি মাপতে বসবা? কোনো দরকার নাই, তুমি একটা আইডিয়া করবা যে আচ্ছা এটা অর্ধেকের বেশি নাকি কম, 4 আর 5-এর অর্ধেকের বেশি নাকি কম। 4.5 যদি অর্ধেক হয়,
অর্ধেক হয় তাহলে 4.3 কি এই অর্ধেকের অবশ্যই কমে থাকবে। 4.3 এই মাঝখানে এই রোয়ের মানে এতটুকুর মধ্যে কোথাও একটা থাকবে। সো তুমি কি করবা, তুমি একটু আইডিয়া করে একটা গোল্লা একটা জায়গায় বসাই দিবা এইটুকুর মধ্যে, ঠিক আছে? একবার একদম মাথায় বসাই দিও না, এর চেয়ে একটু আগে পরে এখানে একটা জায়গায় 4.3 বসাই দিবা। এবং কি করবা, শুধু এটা করলেই হবে না, কি করতে হবে, এইখানে লিখে দিবা, কি লিখে দিবা, 4.3। ঠিক আছে? একদম অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তুমি কি করবা, তুমি হচ্ছে একটা আইডিয়া করবা যে ফার্স্টে যে আচ্ছা জিনিসটা 4 আর 5-এর মাঝামাঝি কি পড়তেছে, না, তাহলে 4 আর 5-এর মাঝামাঝির চেয়ে কি একটু বেশি পড়তেছে, না, তাহলে একটু কম পড়তেছে, হ্যাঁ কম পড়তেছে, তাহলে কম পড়লে যেখানে মাঝামাঝি হইতে পারে একটা আইডিয়া করবা যে এখানে মাঝামাঝি হইতে পারে, আচ্ছা তাহলে এর চেয়ে একটু আগে দিয়ে দিব আমরা, দিয়ে 4.3 লিখে দিব, তাইলে কি হয়ে যাবে, 4.3-এর অবস্থানটা দেখানো হয়ে যাবে। এখন ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? আচ্ছা, 2/2 হলে, 2/3 হলে, আচ্ছা 2/3 সংখ্যাটা কি তুমি কিভাবে লিখবা, কিন্তু লিখা যাইতেছে না, তুমি ফার্স্ট আগে করবা যে আচ্ছা 2/3 বলতে কত বুঝাচ্ছে, সংখ্যাটাকে আগে লিখা নিবা, 2/3, তাই তো? তাহলে 2-কে 3 দিয়ে ভাগ করতে চাচ্ছি আমি, ওকে। আচ্ছা, কি ছিল, 2/3, তাহলে 3 দিয়ে 2-কে ভাগ করব, তো এমনি তো হচ্ছে না, 0 পয়েন্ট, তাহলে এখানে একটা শূন্য আসতে পারে আমার, ওকে। সো 20, 3 6 18, 18, এখানে আবার নামলো, আবার 0 6, 0.6666 সামথিং। সো 0.66 মানে কি এটা 1 হইতে পারে নাই, আবার কি 0 আর 1-এর মাঝামাঝি একটা পয়েন্টের চেয়ে কি একটু বেশি, যেহেতু এটা কি 0.5-এর চেয়ে বড়, 0.66। সো তুমি যদি এটাকে বলো যে 2/3, এটা কোথায় দেখাবো, 2/3 কোথাও একটা, এই যে দশমিক যদি মাঝামাঝি এটা হয়, মাঝামাঝির চেয়ে একটু পরে হবে এটা, ঠিক আছে? এটাই হয়ে যাবে 2/3 এটা। সো আমরা কি বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারছি? সংখ্যা বেশি হলে কি করব, পায়েল ভিডিওটা একটু টান দিয়ে দেখো, একটু আগে আমরা দেখাইছি যে সংখ্যা যদি 43 হয় বা এরকম বড় বড় সংখ্যা হয় তার জন্য আমরা কি করব। আচ্ছা, এখন কি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি? তোমাকে যদি কোনো ভগ্নাংশ দিয়ে দেয়, ভগ্নাংশ যদি দিয়ে দেয়, ঠিক আছে, এটা তো বুঝছো, এটা মুছে দিই, এটুকু আগে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ যদি স্ক্রিনশট নিতে চাও এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও। আচ্ছা, 4.3 কিভাবে করছে এটা তো বুঝতে পারছি, তাই না? 4 আর 5-এর মাঝামাঝি একটা স্থানে আমরা বলছি যে তাহলে মাঝামাঝির চেয়ে একটু আগে পড়বে, এই জন্য এখানে 4.3 দিছি। এখন ধরো লাস্টে আমরা করলাম যে একটা ভগ্নাংশ দিছে তোমাকে, তো ভগ্নাংশ নিয়ে তো অনেকের প্রবলেম যে আচ্ছা ভগ্নাংশ দিলে কি করব। তো আসো আমরা একটা ভগ্নাংশের জন্য করি। ধরো সাপোজ তোমাকে দিয়ে দিছে যে একটা ভগ্নাংশ, ভগ্নাংশটা হচ্ছে কোথায়, 7/3 এর অবস্থানটা দেখাইতে বলছে। এখন এটা একটা ভগ্নাংশ, তুমি তো বুঝতেছো না যে এটাকে তুমি কি করবা। সো তুমি আগে ভগ্নাংশটাকে ভাঙবা, কি করবা, তুমি ভগ্নাংশটাকে আগে ভাঙবা। সো ভাঙবো কিভাবে, এই যে দেখো ভাঙবো আমরা এইভাবে, আমরা ভাগ করব, ভাগ করে দেখবো যেটাতে পয়েন্টে কত রেজাল্ট আসে, যাতে পয়েন্ট কিন্তু আমাদের বোঝা সহজ, তাই না? পয়েন্ট হচ্ছে আমাদের জন্য বোঝা সহজ। সো আমরা এটাকে আগে ভেঙে পয়েন্টে নিয়ে দেখবো। সো পয়েন্টে আমরা একটু নেই, 7-কে 3 দিয়ে ভাগ করতেছি, সো 3 দুগুণ 6, এখানে নামলো 1, এখানে একটা দশমিক দিলাম, দশমিক দিলে এখানে একটা শূন্য চলে আসবে। আচ্ছা, 3 3-কে 9, সো এখানে একটা 9 দিলাম, বিয়োগ করলে এখানে 1 নামবে, তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য দিব আমি, 3 3-কে 9। আচ্ছা, বিয়োগ করলে আবার আমার 1 নামবে, একটা দশমিকের জন্য আরেকটা শূন্য দিয়ে দিলাম, আবার 3, আবার এখানে 9, আবার এখানে 1, একটা শূন্য, আবার 9, আবার এখানে 1। সো এখানে কিন্তু 3 3 3 চলতেই থাকবে, তাই না, শেষ হচ্ছে না।
সো আমি দেখতেছি যে অ্যান্সার যেটা আসতেছে এটা হচ্ছে কি, এটা 2.3 সামথিং, 3 হইতে পারে নাই, 2.3 সামথিং। সো এখন আমি সংখ্যা রেখাটা আঁকাবো, যেটা কি পড়তেছে 2 এর চেয়ে বেশি কিন্তু আবার 3 এর চেয়ে কম, বিষয়টা এরকম কিছুটা। সো 7/3 আমি কি বুঝলাম, 7/3 আমি এখান থেকে এটা পাইলাম যে 7/3 সমান কি আসতেছে, এই যে 2.3333 সামথিং, যেটা কি, যেটা 3 এর চেয়ে কিন্তু ছোট, ইভেন 2.5 এর চেয়েও ছোট। সো আমি যদি সংখ্যা রেখাটা আঁকাই, ধরো এখানে আমি দিলাম 0, এখানে দিলাম 1, এখানে দিলাম 2, কি বলছি 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট। সো আমি 3টা একটু বেশি স্পেস নিয়ে দিব, এখানে 3 দিব, আর জায়গা নাই আমি আর দিলামও না, ঠিক আছে, 2 আর 3 আপাতত থাকলেই আমার হচ্ছে। ওকে, সো আমাকে বলছে যে 7 এর 3 করতে। এখন 7 এর 3 মানে কি, মানে 2.33 সামথিং। এখন দেখো 2 আর 3 এর মাঝামাঝি কি হইতো, 2.5, তাই না? ধরো এই যে এই জায়গাটা হইতে পারতো 2.5, কিন্তু যেটা হইতেছে যে এখানে তো পাইছি আমি 2.3, তার মানে কি 2.5 এর চেয়েও এটা ছোট। সো যেহেতু 2.5 এর চেয়েও ছোট, তাহলে 2 আর 3 এর মাঝামাঝির চেয়েও আগে এটাকে দিতে হবে। কারণ কি, কারণ এটা মাঝ পর্যন্ত যাইতে পারতেছে না, এটা 2.3। তাহলে আমি কি করব, আমরা একটা চোখের আন্দাজে, এটা মাঝামাঝি যদি এটা হয় তাহলে মাঝামাঝির চেয়ে একটু আগে এটা আমরা একটা পয়েন্ট করে দিব, ঠিক আছে? এই যে এখানে আমরা একটা টিপ পরাই দিলাম। সো এটাতে কি হইলো, এটাতে আমরা একটা চোখের আন্দাজে মাঝামাঝির চেয়ে ছোট বা কমে একটা চোখের আন্দাজে একটা টিপ পরাই দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা খুব ভদ্র মানুষের মতো, অ্যাজ ইফ আমাদের ভুল হতেই পারে না এমন একটা ভাব নিয়ে এখানে 7/3 লিখে দেব। কি করব, এখানে 7/3 লিখে দিব, কারণ আমি এখানে এটা পয়েন্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন কি ক্লিয়ার, বুঝতে পারছি এখন? আচ্ছা, মাছের বাজার, মাছে ইলিশের দাম কত চলতেছে, এটা একটু আমাকে কেউ জানাও, যে মাছের বাজার যে চলতেছে ইলিশের দাম কত? আচ্ছা, পায়ের অবস্থান, পাই সমান কত বলো, পাই সমান কত? যাও এটাই একবার করি আমরা লাস্টে। পায়ের ভ্যালু বলো তো আমাকে কেউ, পায়ের ভ্যালু তো মুখস্থ রাখতে হবে, এখন 7-এ উঠে গেছো, এখন তো বড় হয়ে গেছো, পায়ের ভ্যালু তো মুখস্থ রাখতে হবে। পায়ের ভ্যালু মুখস্থ না থাকলে কেমনে কি? কি বলছো, পায়ের অবস্থান দেখবো আমরা, তাই না? আচ্ছা, সো এখানে আমাদের বললো প্রশ্নে যে পায়ের অবস্থান দেখাও। সো এখানে আমরা পায়ে লিখলাম। ওকে, নাইস। সো যেহেতু বলছে যে পায়ের অবস্থান দেখাও, পায়ের ভ্যালু আমরা কি জানি, আমরা কি জানি পায়ের ভ্যালু কত? 3.1।
এখন শুনতে পাচ্ছো? আচ্ছা, এখন মনে হয় শুনতে পারতেছো। এই যে দেখো, এখানে কিছু করি না, দেখো আমি আরেকটা বার দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি করছে বলছে, সংখ্যা রেখায় পায়ের অবস্থান দেখাইতে বলছে। সো পায়ের ভ্যালু তুমি কত জানো? 3.1416। এই যেটা চলতেই থাকে। আচ্ছা, চলতে থাক। সো তুমি যেটা করলা যে সংখ্যা রেখায় তুমি বুঝতেছো যে 3.14, তার মানে কি 3-এর চেয়ে বড়, আবার 4-এর চেয়ে কিন্তু ছোট। সো 3 আর 4-এর মাঝখানে তুমি একটু বেশি জায়গা দিবা। আচ্ছা, লাইনটা একটু বেশি বড় দিছি, দেখো 1 2 0 1 এগুলোর মধ্যে যতটুকু জায়গা, তার চেয়ে 3 থেকে 4-এর জায়গাটা একটু বড়। আচ্ছা, তারপরে তোমার কাজ হচ্ছে কি যে 3.14 মানে 3 আর 4 এদের মাঝামাঝি হয়তো ধরো 3.5, এটা ধরো এই বরাবর যাইতো। তাহলে তুমি দেখতেছো কি 3.14, ভাই মাঝখানেও আসে নাই, তারও বহুত আগে 3.1, মানে কি 3 শুরু হওয়ার পরপরই। সো তুমি চোখের আন্দাজে এখানে একটা টিপ পরাই দিবা ওরে। আচ্ছা, দেওয়ার পর শুধু বললে হবে না, এখানে পায়ের ভ্যালু বের করতে বলছো, তুমি আবার মাতব্বরি করে এটা দিতে যাও না। তুমি কি করবা, যেহেতু প্রশ্নে পাই বলেছে, তুমি এই গোলের নিচে পাই লিখে দিবা যে এটাই পাই। ঠিক আছে, একদম ফুল কনফিডেন্সে। তুমি কিন্তু আন্দাজে মারতেছো, কিন্তু ওই পরীক্ষার হলে টিচারকে বুঝতে দেওয়া যাবে না তুমি আন্দাজে মারছো। তুমি চোখের আন্দাজে খালি মাঝখানটা বাইর করবা, মাঝখানটা বাইর করার পরে তুমি একটু খালি মাথাটা খালিয়ে বের করবা যে এটা আগে যাবে না পরে যাবে। সো 3.5 যদি মাঝখান হয়, মাঝখানের থেকে তো আগে দিতে হবে। কেন? কারণ এটা 3.14 এবং 3-এর পরপরই শুরুতেই হয়ে যাচ্ছে, এটা তাহলে তো কোনো সমস্যাই নাই। ওখানে একটা কুটু করে গোল্লা দিয়ে দিবা, ফুল কনফিডেন্সে বলবা এইটাই পাই, এইটাই পাই, কোনো দিকে কোনো ভুল নাই। ঠিক আছে, তারপর সুন্দর করে এখানে একটা পাই লিখে দিবা। ডান 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 ডান। বুঝতে পারছি না এখন? একটু লিখে একটু বলো এখন বুঝতে পেরেছি কিনা। আমরা কি সবাই ক্লিয়ার? যদি কোয়েশ্চেনে বলে যে পায়ের ভ্যালু দেখাও, আমরা কি সবাই দেখাতে পারবো? কারো স্ক্রিনশট নেওয়ার থাকলে স্ক্রিনশটটা নিয়ে নাও। পাই হচ্ছে একটা চিহ্ন, যে চিহ্নর একটা ভ্যালু আছে। যেমন পাই পাই সমান সমান কত? 3.1459 চলতেই থাকে, একটা চলমান সংখ্যা। তো এই সংখ্যাটাকে একটা নাম, সংখ্যার নামটা কি? পাই। তো তোমাকে যদি কোয়েশ্চেনের নামটা দিয়ে দেয়, সংখ্যাটা না দিয়ে দেয়, তাহলে তুমি কি করবা? তুমি আগে সংখ্যাটা তোমার তো জানা থাকতে হবে যে 3.149 সামথিং। সো তুমি এইখানে প্রশ্নের মধ্যে এখানে পাই দেখাবা 3.1, তুমি এটা চোখের আন্দাজে এখানে 3.1 দাগাইছো, গোল্লা করছো, তারপর লিখে দেওয়া কি এটাই পায়ের অবস্থান। এটাই ভেরি সিম্পল। পাই কি এত কিছু জানা দরকার নেই, তুমি জানবা যে একটা ভ্যালু, একটা চিহ্ন, চিহ্নের একটা মান আছে, এটার একটা সংখ্যা, কয়েকটা সংখ্যাকে এটাকে বলতেছে পাই। সো 3.146 এই সংখ্যাটার নাম হচ্ছে পাই। প্রশ্নে যদি তোমাকে একটু তিরিং বেরিং করে বলে যে এখানে পায়ের অবস্থান বের করো, তুমি কি করবা? তুমি এখানে জাস্ট খুঁজে বের করবা যে 3-এর তাহলে পায়ের ভ্যালু কত ছিল। আচ্ছা, পায়ে হচ্ছে সমান 3.1416। তুমি সংখ্যা রেখায় 3.14-এর জন্য যেটা দাগাইতে এটা দাগাবা, তার নিচে লিখবা এটা হচ্ছে পাই। তোমার অঙ্ক ডান, এটুক দেওয়াই লাগবে না, তোমার মুখস্থ, যারা মুখস্থ নাই তাদের জন্য এটা লিখেছিলাম। তোমার এটা মুখস্থ থাকতে হবে, পায়ের ভ্যালু অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা কিন্তু এমসিকিউ আসবে যে পায়ের ভ্যালু কত। তুমি যদি এটা মুখস্থ না রাখো তুমি কিন্তু উত্তর দিতে পারবা না। পরবর্তীতে আমাদের অনেক অঙ্ক করতে যায়, বৃত্ত, তারপর বিশেষ করে বৃত্তর যে অঙ্কগুলো থাকবে অঙ্কগুলোতে আমাদের পায়ের ভ্যালু লাগবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের সংখ্যা রেখা সবার ক্লিয়ার না? বুঝতে পারছি না? যে কোনো একটা সংখ্যা দিলে রেখার মধ্যে ওই সংখ্যাটা লিখে আমরা কি করব? আমরা দাগাই দিব। আচ্ছা, কি বুঝি নাই যারা বলতেছি, যারা বলতেছি বুঝি নাই তারা আরেকবার বুঝো। আচ্ছা ঠিক আছে, লাস্টে আমরা আরেকটা দেখি। প্রশ্নে তোমাকে বলছে, সাউন্ড প্রবলেম হওয়ার জন্য বুঝতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, দেখো প্রশ্নে তোমাকে বলছে যে সংখ্যা রেখায় পায়ের অবস্থান দেখাও। সো তুমি
জানো না, পায়ে কিন্তু একটা সংখ্যার নাম। সো সংখ্যাটা কি, পায়ের ভ্যালুটা আমি তোমাকে বলে দিলাম যে পাই ইজ ইকুয়াল টু 3.1415 এবং এটা চলতেই থাকে। এটা কি করে, এটা চলতেই থাকে। সো এটা যেহেতু চলতেই থাকে, তুমি কি করবা, তুমি একটা সংখ্যা রেখা আঁকাইলা। আচ্ছা, আঁকানোর পরে তুমি দেখতেছো এটা কি কত, ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 3.14, তাই না? সো তুমি দেখতেছো যে ভ্যালুটা হচ্ছে 3.14, তার মানে কি, তার মানে 3-এর চেয়ে বড়, কিন্তু আবার কি, আবার 4-এর চেয়ে হইতেছে ছোট। 3.14, তাই না? সো যেহেতু এটা 3-এর চেয়ে বড়, আবার 4-এর থেকে দেখা যাচ্ছে ছোট, তার মানে 3 এবং 4-এর মাঝখানে কোথাও একটা পড়বে। সো মাঝখানে যেহেতু এটা পড়বে, তুমি আগে ফার্স্টে দেখবা যে আচ্ছা 3 আর 4-এর কি একদম মাঝামাঝি পড়তেছে না, ধরো এই আমি বললাম যে এটা হচ্ছে মাঝামাঝি। সো তুমি দেখতেছো যে না, এটা তো মাঝামাঝি পড়তেছে না, মাঝামাঝি হইলে 3.5 হইতো। কিন্তু এটা দেখতেছো কত তুমি, 3.14, মানে কি এই 3.5-এর চেয়েও আরো কম, তার মানে কি আরো এই সাইডে পড়বে, তাই না? যত কম তত এদিকে পড়ে। সো তুমি দেখতেছো 3.14, মানে 3-এর একটু পরে। সো তুমি এখানে কি করবে, একটা চোখের আন্দাজে এটাকে দাগ দিবা যে এটাই হচ্ছে 3.14, 16, 15, যেটাই। সো এটা কার ভ্যালু, এটাই হচ্ছে পায়ের অবস্থান। সো এখানে তুমি লেখার সময় কি লিখবা, লেখার সময় কিন্তু এই সংখ্যাটা লিখবা না, সেখানে তুমি কি লিখবা, সেখানে তুমি পাই লিখবে, এখানে লিখবা এটা পাই। সো তোমাকে প্রশ্নে বলেছিল যে সংখ্যা রেখায় পায়ের অবস্থান দেখাও। এখন দেখাতে পারছি না আমরা? এখন কি বুঝতে পারছি যে কিভাবে আমরা সংখ্যাটা বুঝাইলাম? আচ্ছা, এখন কি ক্লিয়ার? এখন এখন সবাই বলো, এখন সবাই সব সব বুঝতে পারছো কিনা? ওকে, ক্লিয়ার, রাইট? আচ্ছা, পাই একটা ভ্যালু, পাই একটা সংখ্যার নাম। ওকে, আমরা একটা পোল দেই, লাস্টে আমরা একটা পোল দেই, পোলের মাধ্যমে সবাই বুঝে যায়। বলো তো কোনটা হবে অ্যান্সার? দেখি তো কে কে উত্তর দিতে পারছে। আচ্ছা, প্রাপ্তি, তারপর হচ্ছে মুশফিরাত, নাফিসা, বিজয়, ফতেমা, তারপর রায়ান, তারপর তন্ময়, নাজমুস, সাকিব, হাসান আল রাফি, তারপর ওভা,
তারপর তারপর সুমাইয়া সাইমন, তারপর আয়ুষ গুহ, দেন হচ্ছে বাপি রয়, তারপর নাইমুল হাসান, দেন হচ্ছে আর কি আছে, আচ্ছা জহুরুল ইসলাম, তারপর ইমাম হুসাইন, আরাফাত হুসাইন, রায়ান, কুঞ্জল গুহ, তারপর সুমাইয়া। সো আমরা মনে হয় সবাই একই উত্তর দিচ্ছি, তাই না? উত্তর দিচ্ছি আমরা ঘ নাম্বার। কেন আমরা ঘ নাম্বার উত্তর দিচ্ছি? ঘ নাম্বার উত্তর দিচ্ছি, দেখো এখানে একটা সংখ্যা রেখা দেখানো হয়েছে, বলছে সংখ্যা রেখায় কোন সংখ্যাটি দেখানো হয়েছে। প্রথমে আছে 3.5। সো সংখ্যা রেখায় ফোঁটা দিছি আমি এখানে, 3 এইখানে, 3.5 কি 3 আর 4-এর মাঝামাঝি কোথাও একটা হইতো। সো এখানে কিন্তু এটা হয় না, এখানে কিন্তু ফোঁটাটা এখানে। সো এটার উত্তর হচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে 2.5। সেম 2.5 কি 2 আর 3-এর মাঝখানে এইখানে কোথাও 2.5 হওয়া উচিত ছিল। সো যেহেতু এখানে কোথাও ফোঁটা দেওয়া হয় নাই, এটাও হচ্ছে না। আচ্ছা, লাস্টে বলতেছে 5.6। 5 আর 6-এর মাঝামাঝি কোথাও এটা এখানে 5.6 হওয়া উচিত, এখানে কোথাও নাই, তো এটা বাদ। লাস্ট অপশন এবং অবশ্যই হবে 4.5। কেন? 4 আর 5-এর মাঝখানে ফোঁটাটা আছে। আর আবার আমরা কি জানি 4.5 মানে কি একদম 4 আর 5-এর মাঝামাঝি কোথাও একটা পাবে। সো এটা মাঝামাঝিও পড়েছে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। যারা ঘ নাম্বার উত্তর দিয়েছিলে তারা হচ্ছে আমাকে সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে? ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সবাই আজকে ছুটি। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানিয়ে দিও, গ্রুপে রিভিউ দিতে পারো যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে না খারাপ লেগেছে, বুঝতে কিরকম পেরেছো না পেরেছো, আপুর ক্লাস কেমন লাগলো। আর এই তো এতক্ষণ ধরে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালো থাকবে। যারা যারা চোখে কানে মুখে পানি দিছিলা তারা একটু শান্তিতে ঘুমাও, ঠিক আছে? আর পানি টানি দেওয়া দরকার নাই। নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। সবাই একটু জানাই দিও যে ক্লাসটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।